আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 বৃত্ত। তো বৃত্ত পড়তে গিয়ে আমাদের কিছু সরলরেখার কনসেপ্ট জানতে হয়। আমি ধরে নিব যে তুমি সরলরেখার কনসেপ্টগুলো সব জানো না, অর্থাৎ তুমি না জানি বৃত্তটা দেখতে আসছো, কিন্তু কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করব যে জায়গায় তোমার সরলরেখার কনসেপ্ট দরকার আগে সেই সরলরেখার কনসেপ্টগুলো তোমাকে দিয়ে দেন আমরা বৃত্তের অংশটুকু পড়ব। তো শুরুতে আমার পরিচয়টা একটু বলে দিই। আমি রাফিন, পড়াশোনা করছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। সো সর্বপ্রথম বৃত্ত জিনিসটা কি সেটা আমরা জানি। তো বৃত্তের সমীকরণ থেকে আমরা দেখব যে বৃত্তের সমীকরণটা আসলে কি বোঝায়। আমরা 9-10-এ দেখে আসছি যে একটা সরলরেখার সমীকরণ বলতে কি বোঝায়। সরলরেখার সমীকরণ মানে কি, এই ধরো এখানে একটা একটা রেখা টানলাম আমরা, এটা। সো একটা সরলরেখার সমীকরণ হচ্ছে এটার উপরে যে কোনো বিন্দু, সাপোজ এখানে একটা বিন্দু নিলাম, বিন্দুটা মনে করো 2,3, তারপরে এখানে অন্য একটা বিন্দু নিলাম, এখানে অন্য একটা বিন্দু নিলাম। তো আমরা ধরে নিচ্ছি যে এই সরলরেখার একটা সমীকরণ, সমীকরণ সেটা কত হতে পারে। সাপোজ সমীকরণ হচ্ছে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। তো এই সরলরেখাটার সমীকরণ অর্থ হচ্ছে এই সরলরেখার উপরে যেই বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো কি করবে, এই সমীকরণকে সিদ্ধ করবে। যেমন এই যে আমি যে 2,3 বিন্দুটা নিলাম, এখন এখানে যদি আমি 2 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু এখানে আমরা যদি 3 বসাই, সেটা দাঁড়াচ্ছে দেখো 3 দুগুণে 6 থেকে 6 গেলে 0 থাকতেছে, অর্থাৎ এটা সিদ্ধ করতেছে সমীকরণকে। আমরা বলতে পারি যে যে কোনো বিন্দু যদি এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে এটা সেই বিন্দুটা কি হবে, এই সরলরেখার উপরে থাকবে। সো একটা বৃত্তের জন্য এই ঘটনাটা সেম থাকবে, অর্থাৎ একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত যদিও সুন্দর হয়নি বৃত্তটা, সো বৃত্তটা আঁকি। সো বৃত্তর উপরে যে কোনো একটা বিন্দু নেই, এই মনে করো একটা বিন্দু নিলাম, বিন্দুটা সাপোজ 4,0। এই বিন্দুটা নেওয়ার অর্থ হচ্ছে যে এই বিন্দুটা তাহলে কি করবে, কোনো একটা সমীকরণ, এই যে বৃত্তের জন্য সরলরেখার জন্য যে একটা সমীকরণ দেখলাম না, এরকম বৃত্তের জন্য নিশ্চয়ই একটা সমীকরণ থাকবে যা কি করবে, এই বিন্দুটা ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। আচ্ছা, তাহলে এখন এই বৃত্তের উপর আরও অনেক বিন্দু থাকতে পারে। সবগুলা বিন্দুই কি হবে, সবগুলা বিন্দুই এই বৃত্তটাকে আমাদের সিদ্ধ করতে হবে, মানে এই বৃত্তের সমীকরণকে। যদি এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ না করে তাহলে আমরা বলতে পারি যে ওই বিন্দুটা আসলে কি বৃত্তের উপরেও নাই। আবার উল্টাভাবে বলা যায় অসংখ্য বিন্দু এভাবে করে কি করতেছে, একটা নির্দিষ্ট প্যাটার্নে একসাথে বসে একটা বৃত্ত গঠন করতেছে। সেই অসংখ্য বিন্দু কি করবে, প্রত্যেকেই এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। আচ্ছা, তো বৃত্তের সমীকরণ দেখতে কীরকম হয়। সো একটা বৃত্তের সমীকরণ দেখতে অনেকটা এরকম হতে পারে, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4, এরকম হতে পারে। অথবা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 7y ইজ ইকুয়াল টু 0, এরকম হতে পারে। তো বৃত্তের সমীকরণ, এই ধরনের সমীকরণ আসলে কিভাবে আসলো, কিভাবে বের করব, এখান থেকে কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করব, সব আমরা আস্তে আস্তে জানবো। এখন আমরা একটা বিন্দু নেই, ধরো 2,0। তাহলে 2,0 যদি আমরা এই সমীকরণে বসাই, এই সমীকরণে বসালে এটা কি সিদ্ধ করতেছে, দেখো কি দাঁড়ায়, 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইড কি হচ্ছে, সমান হচ্ছে। দ্যাট মিনস আমরা বলতে পারি 2,0টা এই বৃত্তের উপরে অবস্থিত। আবার অন্য একটা বিন্দু যদি আমরা নেই 5,3, এটা যদি এখানে বসাই সমীকরণে, সমীকরণে বসালে কি ঘটবে বলো তো, সমীকরণে বসালে এটা 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দাঁড়াবে। এটা কি জীবনও 4 এর সমান হবে, জীবনও এটা 4 এর সমান হবে না। তাহলে আমরা বলতে পারবো 5,3 বিন্দুটা কি এই বৃত্তের উপরে না, এটা বৃত্তের বাইরে কোথাও একটা অবস্থিত, আবার বৃত্তের ভিতরেও থাকতে পারে। আচ্ছা, তো আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি কাজ করতে হয় বা ভবিষ্যতে আমরা যখন ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করি বা যে কোনো ফিল্ডে পড়াশোনা করো, বৃত্ত নিয়ে অনেক ধরনের কাজ করতে হয় আমাদের। সো এই জন্য আমাদের একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জানা জরুরি। আর সেই থেকে আমাদের একটা বৃত্তের সমীকরণের যে প্রয়োজনীয়তাটা সেটার উদ্ভব হয়েছে। তো এখন তাহলে আমরা
বৃত্তের সাধারণ সমীকরণ বা হচ্ছে বৃত্ত কিভাবে পাবো আমরা কেন্দ্র বা ব্যাসার্ধ থেকে সেটা দেখতে চেষ্টা করি। সো বৃত্তের সবার প্রথমে আমরা একটু পেজ অ্যাড করি, মানে নিচে যাই। তো আমাদের কাছে যদি কোনো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণটা হবে অনেকটা এরকম: এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কোয়ার। এখানে এইচ কি জিনিস, কে কি জিনিস? তো এখানে এইচ আর কে হচ্ছে, এইচ কমা কে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এবং এখানের আর আর যেটা আর হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তো যেমন আমাদেরকে একটা ম্যাথ দিয়ে চিন্তা করি আমরা। সাপোজ আমাদেরকে বলে দিল যে একটা বৃত্তের সমীকরণ বের করো যার কেন্দ্র হচ্ছে 3,5 এবং যার ব্যাসার্ধ হচ্ছে 7 একক। একক কেন বললাম? আমরা এখানে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার কোনো কিছু মেনশন করতেছি না, তাই হচ্ছে জাস্ট একটা একক, যে কোনো একক। তাহলে এখন এই বৃত্তটার সমীকরণ কিভাবে বের করব? সো সমীকরণ বের করতে আমাদের এখানে তাহলে কেন্দ্র কি ছিল? এইচ কমা কে। এইচ কমা কে এর সাথে তুলনা করি, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের ব্যাসার্ধ হচ্ছে আর 7 স্কোয়ার। ওকে, তো এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো যে এরপরে কি করা লাগবে, এরপরে কি এটাকে ফার্দার ক্যালকুলেশন করা লাগবে? হ্যাঁ, এরপরে তোমার দেখা যায় কিছু কিছু ম্যাথে এরকম রেখে দিলেই হবে, আবার ম্যাক্সিমাম ম্যাথে আমরা কি করি, এটাকে ফার্দার ক্যালকুলেশন করি। মানে হচ্ছে এখানে হচ্ছে এক্স মাইনাস 3 এ মাইনাস বি হোল স্কোয়ার ফেলি, তারপর হচ্ছে এখানে আবার ওয়াই মাইনাস 5 এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে টেলে আমরা কিছু ক্যালকুলেশন করি। আমরা সব কিছু দেখবো আস্তে আস্তে। তো এটা আশা করি বুঝতে পারছো। এখন আমরা বৃত্তের এই তো একটা ধরনের সমীকরণ দেখলাম, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ও ওয়াই প্লাস কে হোল স্কোয়ার। এটা কখন ইউজ করব? যখন আমাদের বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বলে দিবে। আচ্ছা, এখন আমরা বৃত্তের আরেকটা সমীকরণ দেখব, সেটাকে আমরা বলবো বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, তো বৃত্তের সাধারণ সমীকরণটা কি? সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। আচ্ছা, তো সমীকরণটা দেখে হয়তো বা অনেকে ভাবতেছো এখানে জি কি জিনিস, এফ কি জিনিস, সি বা কি জিনিস। আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো। সো এই সমীকরণটা আমরা কখন কাজে লাগাবো? যখন আমাদের কাছে বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ দিয়ে দিবে, অথবা আমাদের কাছে যখন একটা বৃত্তের সমীকরণে এই যে একটু আগে যে উপরে দেখতেছিলাম, এই যে মনে করো একটা বৃত্তের এখানে সমীকরণ, এই যে সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার 7y, এই টাইপের সমীকরণ যখন দিয়ে দিবে, এখান থেকে আমার যখন ডিরেক্ট কেন্দ্র বের করতে বলবে অথবা ডিরেক্ট ব্যাসার্ধ বের করতে বলবে, তখন আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণ, অর্থাৎ নিচের এই যে এটা, এই ধরনের সমীকরণ আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখন এই যে বৃত্তটা, তো এই বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা একটা বৃত্তের ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হয়? কোনো বৃত্তের ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। সো আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এই যে ভিতরের জিনিসটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই জিনিসটা কি হতে হবে? অলওয়েজ 0 থেকে বড় হতে হবে। কোনো একটা সমীকরণের যদি এই জিনিসটা কি হয়, 0 থেকে বড় না হয়, অর্থাৎ 0 থেকে ছোট, 0 হতে পারে বাট 0 থেকে ছোট যদি হয়, তাহলে কি সেটা কোনো বৃত্ত হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, যদি কোনোভাবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটার ভ্যালু 0 হয়ে যেত, সেটাকে আমরা কি বলতাম তখন? সেটা তখন দেখো ব্যাসার্ধ কি আসতো, তখন 0 আসতো। সো এরকম কোনো বৃত্ত যদি আমরা পাই, সেই বৃত্তকে আমরা বলবো বিন্দু বৃত্ত অথবা পয়েন্ট সার্কেল। আচ্ছা, তো আমরা এখন যেতটুকু পড়লাম তার উপর বেসিস করে একটা ম্যাথ দেখি।
এই ম্যাথটা। সো আমাদের এখানে কি বলছে দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 3, -2 এবং ব্যাসার্ধ 6। তো আমরা ওই যে প্রথম একটা সূত্র পড়লাম আমরা, সেই সূত্রটা কাজে লাগিয়ে ম্যাথটা করব। সূত্রটা কি ছিল? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। সো সূত্রটা আবার একটু লিখি এখানে, x - h হোল স্কোয়ার y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। তো এখানে আমাদের কেন্দ্র কত? কেন্দ্র h, k হচ্ছে 3, -2 এবং ব্যাসার্ধ r কত? r হচ্ছে 6। সো আমরা এখন এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। সো x - 3 হোল স্কোয়ার y, তো এটা হচ্ছে -7 প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার, বা এখানে যদি ক্যালকুলেশন করো এখন x স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারে ফেলতেছি 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2 দুগুণে 4 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার কত? 34। এখন ক্যালকুলেশন যদি আরও করো তাহলে এটা কি থাকতেছে? সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 6x, তো 9 আর 4 আর হচ্ছে 36, সো 9 আর 4 13 হয়, এই পাশে আনলে কত থাকে? -23। তাহলে এখানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y -23 সমান 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি? আমাদের নির্ণীয় বৃত্তের সমীকরণ। তো এইচএসসি যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ হয়তো বা নতুন নতুন আসতেছে, তারা খেয়াল করলে দেখবে আমাদের বইগুলোর পাশে কি থাকে? অ্যান্সার দেওয়া থাকে এরকম করে। সো আমি এটা তো হচ্ছে বই থেকে ডিরেক্ট ম্যাথ তুলে দিছি, তো এই জন্য তোমার এখানে অ্যান্সারটা দেওয়া আছে। তো তোমাদের 9, 10-এ যতদূর জানি আমি, বইয়ের পাশে কি থাকতো না? অ্যান্সার থাকতো না, একদম পিছনে কি অ্যান্সার থাকতো। সো এটা কিন্তু একটা সুবিধা, আমরা ম্যাথ করার সাথে অ্যান্সার চেক করে মিলিয়ে দেখতে পারি। আচ্ছা, তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এখন আমরা আরেকটা কনসেপ্টে যাব। সো আমি একটু পিছনের পেজে যাই। আচ্ছা, আমাদের এখানে একটা ম্যাথ বলছে পোলার স্থানাঙ্কে নিম্ন বৃত্তের সমীকরণগুলি পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করো। তো পোলার স্থানাঙ্ক কি এখন আমরা জানি না। তো যারা সরলরেখা পড়ে আসছো তারা হয়তো বা জানো, বাট আমি তো ধরে নিচ্ছি যে তোমরা সরলরেখা পড়ো নাই। সো আমি পোলার স্থানাঙ্কটা একটু ব্যাখ্যা করে দেন আমরা এই ম্যাথে যাব। সো এখানে একটা পেজ অ্যাড করি আমরা। আচ্ছা, তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি? পোলার স্থানাঙ্ক। আচ্ছা, আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার নাম কি জানি? ওই যে কার্টেসীয়, এই যে এরকম কি থাকে একটা, এরকম হচ্ছে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো। এক্স অক্ষ আঁকার পর এখানে যে কোনো বিন্দু দিব। এই বিন্দু মনে করো হচ্ছে 3,4, যে কোনো একটা র্যান্ডম বিন্দু। তো এই সিস্টেমটা যে আমরা এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাধ্যমে যে এই বিন্দুটাকে প্রকাশ করতেছি, এই বিন্দুটাকে আমরা কি বলবো? এটা একটা র্যান্ডম বিন্দু, মানে এই সিস্টেমে বিন্দু প্রকাশ করাকে আমরা বলবো কার্টেসীয় ব্যবস্থা। আচ্ছা, কেমন হতো যদি আমরা এটাকে এক্স আর ওয়াই বরাবর, দেখো এই যে এটা কিভাবে আসছে, এক্স অক্ষ বরাবর 3 একক এবং ওয়াই অক্ষ বরাবর কি আমরা 4 একক যাচ্ছি, সেই হিসেবে কিন্তু এটা 3,4 হচ্ছে। যদি আমরা এভাবে না করে এক্স আর ওয়াই বরাবর এভাবে চিন্তা না করে আমরা নতুন একটা ব্যবস্থা চিন্তা করতাম, এই সেম বিন্দুটাকে আমরা এখানে এভাবে দিতাম, আমরা মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব চিন্তা করতাম এইটা, এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা চিন্তা করতাম, সেটা হচ্ছে থিটা। তাহলে আমাদের কিরকম হতো? তাহলে আমাদের সেম যে বিন্দু কিন্তু একই থাকতেছে, বিন্দু কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এই বিন্দুটাকে আমরা অন্য একটা রেফারেন্স সিস্টেম বা অন্য একটা ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করব। তখন এই বিন্দুটা আমাদের
মূলবিন্দু থেকে যে দূরত্ব সেটাকে আমরা ধরলাম আর, এবং এই যেটা যে এটা হচ্ছে থিটা। সো তখন আমাদের আর কত হবে, থিটা কত হবে, এই আর আর থিটার মাধ্যমে আমরা এই বিন্দুটার একটা নতুন নাম দিতে পারবো। এই যে সিস্টেমটা নতুন, এই নতুন সিস্টেমটাকে আমরা বলবো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা পোলার স্থানাঙ্ক। এখন আমাদের কার্টেসীয় আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরের একটা সম্পর্ক আছে পরস্পরের মধ্যে। সম্পর্কটা হচ্ছে x ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তো এই সম্পর্কটা কিভাবে আসছে, এটা যদি তোমরা একটু বেসিক ত্রিকোণমিতি চিন্তা করো তাহলে বুঝে যাওয়ার কথা। সো এটা দরকার নেই আমাদের, সরলরেখা আমি ইনশাল্লাহ ডিটেলসে দেখাবো এই সম্পর্কগুলা। x ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং y ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। আমরা এখন এই যে 3,4 এই সেম বিন্দুটাকে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে চিন্তা করে দেখব যে আমাদের মূল বিন্দু যেটা 0,0 এখান থেকে এই বিন্দুটার দূরত্ব, ডিরেক্ট দূরত্ব আর, সেটা কত, এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা, সেটা কত। সো আমরা এখানে বসাই, x এর ভ্যালু হচ্ছে 3 ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং y এর ভ্যালু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। সো এটাকে 1 নং সমীকরণ দেই, এটাকে 2 নং সমীকরণ দেই। তারপর আমরা যদি এটাকে কি করি বলো তো, 1 আর 2 নং সমীকরণকে আমরা বর্গ করে যোগ করব, তখন কি ঘটে, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন দেখো তুমি এখান থেকে যদি আর স্কয়ার দুই জায়গা থেকে কমন নাও, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা থাকে, আমরা জানি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 এটার ভ্যালু। সো রাইট সাইডে শুধু আর স্কয়ার থাকে, আর আমাদের লেফট সাইডে 3 স্কয়ার কত 9, আর 4 স্কয়ার কত 16, 9 16 যোগ করলে 25, সো আর স্কয়ারের ভ্যালু হচ্ছে 25, সুতরাং আর এর ভ্যালু কত 5। তাহলে আমরা মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা কি পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা কি করব, থিটাটা বের করব। তো থিটা বের করার জন্য কি করতে হয় দেখো তো, আমরা একটা কাজ করতে পারি, আমরা সমীকরণ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিতে পারি। সো আমরা যদি ভাগ করি, অথবা উল্টাটা করা যেতে পারে, 1 নংকে তুমি 2 নং দ্বারা ভাগ করো। সো 2 ভাগ 1, 2 ভাগ 1 এটা হচ্ছে কি দাঁড়ায় তাহলে 4/3, দেখো আর আর কাটা যাবে, এবং সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা। সো আমাদের 4/3 এটার ভ্যালু হচ্ছে কি হচ্ছে ট্যান থিটা। এখন তাহলে আমাদের তো ট্যান থিটা দরকার নেই, আমাদের দরকার থিটা। তাহলে থিটার ভ্যালু কত আসবে, আমরা যদি ক্যালকুলেটরে ট্যান ইনভার্স 4/3 দেই, সো আমাদের থিটার ভ্যালু আসতেছে 53.13। আচ্ছা, তো তোমরা এখন এটাই আমরা ডিগ্রি মোডে লিখলাম। সো তোমরা যেহেতু এখন বড় হয়েছো, তোমরা কি করবা, দেখবা যে তোমাদের বইগুলোতে বা আমরা নেক্সট যখন পড়বো সব কিছু আমরা রেডিয়ান মোডে ইউজ করতেছি, অর্থাৎ আমরা এখানে 53.13 না দেখে আমরা রেডিয়ান মোডে কিছু একটা লিখবো। সো আপাতত আমাদের এত এই ডিগ্রি রেডিয়ানে যাওয়া দরকার নাই, আমরা হচ্ছে জাস্ট একটা বেসিক একটা ধারণা পাওয়ার জন্য আমরা পোলার স্থানাঙ্কটা এখানে দেখতেছি। আমি ইনশাল্লাহ সরলরেখা আরও অনেক ডিটেলস এটা দেখাবো। সো তাহলে আমাদের যে পোলার স্থানাঙ্ক, এই সেম বিন্দুটার 3,4 যে বিন্দুটা ছিল, এই সেম বিন্দুটার পোলার স্থানাঙ্ক হবে কি আমাদের আর কমা থিটা, এভাবে লিখব, অর্থাৎ 5,53.13 ডিগ্রি। আমি আবারও বলতেছি যে নর্মালি কি করা হয়, পোলার স্থানাঙ্কে আমরা এখানে ডিগ্রি মোডে না বের করে রেডিয়ান মোডে বের করি। জাস্ট আমি এখানে তোমাদের একটা এক্সাম্পলের জন্য এটা দেখাচ্ছি। সো দেখো আমাদের বিন্দু কিন্তু চেঞ্জ হয় নাই, জাস্ট আমরা রেফারেন্স সিস্টেম চেঞ্জ করলাম, অর্থাৎ একবার আমরা কার্টেসীয় ব্যবস্থায় বলতেছি এটা 3,4, একবার আমরা পোলার ব্যবস্থায় বলতেছি এটা 53.13 ডিগ্রি। আচ্ছা, তো হোপফুলি আমরা পোলার আর কার্টেসীয় জিনিসটা বুঝতে পারছি, স্থানাঙ্কগুলো কীভাবে এক্সচেঞ্জ হয় সেটা বুঝতে পারছি। তো আমরা এখন আমাদের যে একটু আগে ম্যাথটা ছিল, সো ম্যাথটা ফেরত যাই। আমাদের ম্যাথটা হচ্ছে এখানে, তো নিম্নলিখিত বৃত্তের সমীকরণগুলোর পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তো পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করা মানে কি,
পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করা মানে হচ্ছে আমাদের এখানে কি হবে না, কোনো এক্স আর ওয়াই থাকবে না, আমাদের কি হবে শুধুমাত্র আর এবং থিটা থাকবে। আমরা যেটা দেখলাম একটু আগে, স্থানাঙ্কের জন্য কি ছিল, এক্স কমা ওয়াই থেকে আমরা আর কমা থিটা নিলাম। সো এখানে যেহেতু সমীকরণ দেওয়া আছে, সমীকরণও কি থাকবে না, আমাদের কোনো এক্স আর ওয়াই আমরা রাখতে পারবো না। আমরা একে যতক্ষণ না পর্যন্ত এক্স আর ওয়াই থেকে সবাইকে আর আর থিটায় নিতে পারতেছি, ততক্ষণ আমরা এখানে ট্রান্সফরমেশন করতে থাকবো। আচ্ছা, তো আমরা একের 1 নম্বর ম্যাথটা যদি দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। আমরা কি সূত্র লিখলাম, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। সো আমরা দুইটাকে যদি বর্গ করে যোগ করি তাহলে কি থাকতেছে দেখো তো, দুইখানে বর্গ করে যোগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর কজ স্কোয়ার থিটা প্লাস আর সাইন স্কোয়ার থিটা। এখন এখান থেকে সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা তুমি যদি মানে আর স্কোয়ারটা কমন নিয়ে তাহলে কি থাকে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সেই দুইটা মিলে 1 হয়। সো আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আর স্কোয়ার। তো আমরা এখন এই যে আর স্কোয়ার পেলাম এটা এখানে বসিয়ে দিই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। সুতরাং আর ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এখানে বলতে পারো যে প্লাস মাইনাস কেন দেইনি। সো প্লাস মাইনাস আর দেখো, আর হচ্ছে দূরত্ব। আমরা পোলারে কি বললাম, পোলারে দেখলাম আর হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্বটা বিন্দুটার, সো এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি না। আর ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে আমাদের বৃত্তের কি, বৃত্তের পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশিত সমীকরণ। আচ্ছা, তো আমাদের এখানে দেখো কোনো এক্স আর ওয়াই কিন্তু নাই। এই যে সমীকরণটা আমরা দেখে কিভাবে বুঝবো এটা কার্টেসীয় না পোলার, আমাদের এখানে দেখো কোনো এক্স ওয়াই নাই, শুধুমাত্র আর এবং থিটা থাকতে হবে যে এরকম কোনো কথা নাই, আর থাকলেই হবে, কিন্তু এক্স ওয়াই একটাও রাখা যাবে না। আচ্ছা, তো আমরা আরেকটা ম্যাথ দেখি, আমরা এখানে যদি 3 নম্বর ম্যাথটা দেখি। সো 3 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন একে আমরা কি করব, পোলারে প্রকাশ করব। সো দেখো আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা কার্টেসীয়তে আছে। কিভাবে, এক্স ওয়াই এখানে আছে কিন্তু কোনো আর বা থিটা নাই, কিন্তু দেখো এখানে একটা বি দেওয়া আছে, বি। আচ্ছা, তো এই বিটা হচ্ছে মানে জাস্ট একটা নর্মাল ধ্রুবক, মানে তুমি বি এর ভ্যালু এখানে 1 2 3 4 -1 2 3 যা খুশি হতে পারে, ঠিক আছে, বি নিয়ে আমরা কনসার্ন না। এরকম ধ্রুবক থাকতে পারবে আমাদের কার্টেসীয় বা পোলারে, সেটা কোনো সমস্যা না। সো আবারও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু আমরা এখানে আর স্কোয়ার লিখি, আর স্কোয়ার। এবার মাইনাস বি, তো বললাম আমরা বি এর মতো থাকবে। আচ্ছা, দেখো তো এখানে ওয়াই এর ভ্যালু কি ছিল, ওয়াই এর ভ্যালু ছিল এই যে আমাদের সূত্রের ভিতরে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। সো আমরা এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে দিই আর সাইন থিটা। এখন দেখো তুমি যদি এখান থেকে আর কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দাও, অথবা তুমি একটা কাজ করতে পারো, লেফট সাইড আর রাইট সাইডকে আর দিয়ে ভাগ করতে পারো, তাহলে কি থাকে, এখানে আর স্কোয়ারকে আর দ্বারা ভাগ করলে আর মাইনাস এটা আরটা কাটা গিয়ে বি সাইন থিটা, এটা ইজ ইকুয়াল টু 0। সুতরাং আর ইজ ইকুয়াল টু বি সাইন থিটা হচ্ছে আমাদের কি, আমাদের অ্যান্সার। কিভাবে বুঝলাম অ্যান্সার আসছে, আমরা এখানে দেখতেছি যে কোনো আমাদের কি নাই, এক্স বা ওয়াই নেই, শুধুমাত্র আমাদের আর আর থিটার মাধ্যমে আছে। অর্থাৎ এটা হচ্ছে এই বৃত্তটার, আমাদের কি এই বৃত্তটার পোলার সমীকরণ। ঠিক আছে, আমাদের বৃত্ত কিন্তু একই, বৃত্ত কিন্তু চেঞ্জ হয় না। ওই যে একটু আগে যে দেখলাম স্থানাঙ্ক, স্থানাঙ্ক যেমন একই থাকতেছে, জাস্ট আমরা রেফারেন্স সিস্টেম চেঞ্জ করতেছি। সেম ভাবে এই যে বৃত্তটা, বৃত্ত একই জায়গায় আছে, আর ব্যাসার্ধ টেসার্ধ সব একই আছে, জাস্ট আমরা ভিন্ন একটা মাধ্যমে একে প্রকাশ করতেছি। ওকে, তো আমাদের এখানে 2 নাম্বার একটা ম্যাথ আছে, 2 নাম্বার ম্যাথটা তোমরা বাসায় করে নিও, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো। আচ্ছা, তো আমরা আমাদের পরের ম্যাথে চলে আসছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, কেউ যদি ইন্টারেস্টেড হয় যে এটা আমি কোন বই থেকে পড়াচ্ছি, এটা হচ্ছে এসইও আহমেদ স্যারের বই। তো আমরা এই সিরিজে কি করব, এসইও আহমেদের বই, এসইও আহমেদ স্যারের বই থেকে কিছু ম্যাথ করব, সাথে কেতাবুদ্দিন স্যার এবং হচ্ছে অসীম কুমার সাহা সহ অন্যান্য বাজারে যেসব প্রচলিত বই, ভালো যে বইগুলো আছে, আমরা প্রয়োজন মাফিক আমরা সেই বই থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো এবং
আমরা ইম্পর্টেন্ট তো না, এখন তো তোমরা জাস্ট শিখতেছো, আমরা চেষ্টা করবো সব ধরনের ম্যাথ এখানে কভার করার জন্য এই সিরিজে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, নিচের বৃত্তগুলোর কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। সো আমাদের প্রথম যে ম্যাথটা, এক, আমি একটু তুলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 9 সমান 0। সো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। মানে মনে করো এই তোমার এখানে একটা বৃত্ত আছে, এই মনে করো একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রটা কত এবং এটার ব্যাসার্ধটা কত সেটা তোমাকে জানতে চাচ্ছে। এখন এটা এই ধরনের বের করার জন্য আমরা একটু আগে একটা কি পড়ে আসছি দেখো, বৃত্তের আদর্শ সমীকরণ। সো সেটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে আমাদের কেন্দ্র ছিল মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস মাইনাস সি। একটু মুছি এটা। এটা মাইনাস সি। তো আমরা কি করব, এই যে আদর্শ সমীকরণ এর সাথে কম্পেয়ার করে দেখব এখানে জি এর ভ্যালু কত, এফ এর ভ্যালু কত এবং সি এর ভ্যালু কত। সো আমরা যদি কম্পেয়ার করি, দেখো এখানে কি থাকতেছে 2gx আর এখানে থাকতেছে দেখো মাইনাস 8x। সো x এর সাথে যে সহগ, এখানের x এর সাথে সহগ আর ওখানে x এর সাথে সহগ কি আমাদের সমান হবে। সো নিচে x এর সহগ হচ্ছে 2g, উপরে হচ্ছে মাইনাস 8। সো আমরা বলতে পারি 2g হচ্ছে মাইনাস 8। সুতরাং আমাদের জি এর ভ্যালু কত, আমাদের জি এর ভ্যালু হচ্ছে মাইনাস 4। আবার আদর্শের সাথে এই সমীকরণটা কম্পেয়ার করে দেখো 6y, আর এখানে এটা কি থাকতেছে 2fy, অর্থাৎ y এর যে সহগ 2f আর উপরে y এর যে সহগ 6, এই দুইটা কি আমাদের সমান হবে। তো আমরা বলতে পারি 2f ইজ ইকুয়াল টু 6। সুতরাং f হচ্ছে 3। আমাদের কি কেন্দ্র বের হয়ে গেছে? না, বের হয় নাই। আমরা জাস্ট এখন জি আর এফ এর ভ্যালু বের করছি, কিন্তু আমাদের কেন্দ্র কি ছিল মাইনাস জি এবং মাইনাস এফ। সো আমরা চিন্তা করি, সুতরাং কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস 4 এবং মাইনাস 3। এটা হচ্ছে আমাদের বৃত্তের নির্ণেয় কেন্দ্র। আর ব্যাসার্ধ তাহলে কি হবে? তো ব্যাসার্ধ আমরা এখানে দুইটা কম্পেয়ার করে যদি দেখি, দেখো সি মানে হচ্ছে জাস্ট ধ্রুবক, যার সাথে কোনো এক্স বা ওয়াই কি যুক্ত নেই। সো এখানে এই যে 9, এর সাথে কি কোনো এক্স ওয়াই আছে? না। সো আমরা এটাকে বলতে পারি সি এর ভ্যালু হচ্ছে 9, অর্থাৎ এটা যে ধ্রুবক। সো ব্যাসার্ধ আর হচ্ছে রুট ওভার জি এর ভ্যালু হচ্ছে -4, -4 স্কোয়ার প্লাস এফ হচ্ছে এখানে 3 স্কোয়ার মাইনাস 9। আমি যদি একটু ক্যালকুলেশন করি, এটা এটা ক্যালকুলেশন করলে কি থাকে 4। সেটা হচ্ছে 4 একক। সো আমাদের নির্ণেয় কেন্দ্র হচ্ছে কি 4, এবং আমাদের ব্যাসার্ধ হচ্ছে 4 একক। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা এখন পরের ম্যাথটা দেখি। সো আমাদের পরের ম্যাথটা হচ্ছে, এখানে কি বলছে দেখো, আরেকটা সমীকরণ দেওয়া, এবার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে একটা কি 4 আছে। সো আমি এটা একটু তুলি। এখানে একটা 4 প্লাস 24x মাইনাস 4y 27। এখন তুমি এই ম্যাথটা তো সেম ভাবে কি করবে, এটাকে আদর্শের সাথে কম্পেয়ার করবা। কিন্তু আদর্শের সাথে কম্পেয়ার করতে গেলে দেখবা যে আদর্শ সমীকরণে এখানে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু এর সাথে কোনো মানে 4 3 4 1 2 3 4 কোনো কিছু গুণ নাই, মানে 1 এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে 1, ওয়াই স্কোয়ারের সাথে 1, এটা তো বুঝতে পারছি, কিন্তু এছাড়া কোনো কিছু কি এখানে গুণ করা নাই। সো আমরা যে নতুন ম্যাথটা দেখতেছি, এখানে আমাদের কি করতে হবে, আদর্শের ফরম্যাটে নিতে হবে। আর আদর্শের ফরম্যাটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আনতে হবে। সো আমরা একটা কাজ করি, একে 4 দিয়ে ভাগ করে দিই লেফট সাইড রাইট সাইডে।
সো 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 24কে ভাগ করলে কত হয় 6x মাইনাস এখানে 4 দিয়ে ভাগ করলে শুধু y আর এখানে মাইনাস 27/4 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখন আবারও কি করব, আগের সিস্টেমে দেখো, আগের সিস্টেমে এই আদর্শের সাথে কম্পেয়ার করব। এখন দেখো ঠিক আছে, এখন তোমার এখানে আদর্শের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সুন্দর মিলতেছে, এক্স এর সহগ আছে, ওয়াই এর সহগ আছে, এখানে সি আছে। ওকে, তো আমরা আবার দেখি এখানে, তো যদি কম্পেয়ার করি এটা আর এটা, আমাদের তাহলে 6 সরি ভুল বলছি, এটার এটা তো না, আমরা কম্পেয়ার করব 6x এর সাথে আদর্শ অর্থাৎ 2gx এর। সো এটার সাথে যদি কম্পেয়ার করি এটা হচ্ছে 2gx। আচ্ছা, তোমাদের পরীক্ষায় এগুলো লেখা লাগবে না, এত আমরা তো বেসিক ম্যাথ করতেছি, এত সহজ ম্যাথ আসবেও না, আমি জাস্ট বোঝানোর জন্য ডিটেলসে করতেছি। সো আমাদের এখানে g এর ভ্যালু হবে কত 3। সেমভাবে আমরা যদি এখানের মাইনাস ওয়াই এর সাথে আমাদের ওই যে আদর্শ সমীকরণ, এই যে আমাদের 2fy এর কম্পেয়ার করি, সেটা হচ্ছে 2fy। সো আমাদের f এর ভ্যালু হচ্ছে কি মাইনাস হাফ। ওকে, তো আমাদের জি আর এফ এর ভ্যালু কিন্তু চায় নাই, আমাদের কি চাইছে বলতো, এই যে দেখো কোশ্চেনে কেন্দ্র, স্থানাঙ্ক ও ব্যাসার্ধ বের করতে বলছে। সো আমাদের কেন্দ্র হবে কি তাহলে মাইনাস জি এবং মাইনাস এফ। সো আমাদের সুতরাং কেন্দ্র হচ্ছে মাইনাস জি অর্থাৎ -3 এবং কেন্দ্র হচ্ছে মাইনাস মাইনাস হাফ অর্থাৎ শুধু হাফ। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ g কত ছিল, g এখানে আমাদের শুধু 3, সো 3 স্কোয়ার প্লাস মাইনাস হাফ স্কোয়ার, দেন আমাদের এখানে c আসতেছে 27/4, সো এটা হচ্ছে মাইনাস, আর c এর আগে কিন্তু একটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাস 27/4। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি এটা, সো এটা আমাদের 4 আসতেছে, 4 একক। তাহলে আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমাদের এখানে এটা কি টাইপের ম্যাথ ছিল, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করার টাইপের ম্যাথ ছিল। ওকে ওকে, তাহলে পরের ম্যাথ আমাদেরকে এখানে বলতেছে, দেখো কে এর কোন মানের জন্য x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। আচ্ছা, তো বৃত্ত নির্দেশ করার জন্য আমাদের কি থাকতো বলতো, আমাদের একটা বৃত্তটাকে সাধারণ সমীকরণের ন্যায় এটাকে আচরণ করতে হতো। আমাদের সাধারণ সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। সো এটার মতো আমাদেরকে সমীকরণ দেখতে হতো, অর্থাৎ বৃত্তের সমীকরণে কোনো কি থাকা যাবে না, কোনো এক্স কিউব ওয়াই কিউব এই টাইপের কোনো কিছু থাকা যাবে না, বা অন্য আমরা দেখব যে অন্য কি ধরনের বৈশিষ্ট্য থাকলে সেটার বৃত্ত হিসেবে গণিত হবে না। সো আমরা এখানে যে সমীকরণটা দেওয়া প্রশ্নের একটু ভেঙে আগে লিখি। সো কোয়েশ্চেনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 2 ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি এখন ভাঙি, দেখো প্রথমটা কি দাঁড়াচ্ছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। সো এটাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, সো 2xy প্লাস 2ac, সো 3 দুগুণে 6 6x, আর এখানে হচ্ছে মাইনাস থাকতেছে মাইনাস 2bc অর্থাৎ 6y। এবার পরের অংশটা গুণ করি, প্লাস kx ইন্টু ওয়াই
মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 সমান 0। এখন দেখো এই এই যে সমীকরণটা, একে তুমি যদি আদর্শ বৃত্তের সাথে কম্পেয়ার করো, দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর এখানে কিছু ধ্রুবক সব কিছুই আছে, দেখে আপাতত নর্মাল মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করে দেখো, আদর্শ সমীকরণে কোনো এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, কিন্তু আমাদের এই যে সমীকরণটা এখানে কি আসছে, মূলত এক্স ওয়াই যুক্ত পদ আসছে। সো এটা যদি বৃত্ত হতে হয় তাহলে কি এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে? না, থাকা যাবে না। এই জন্য আমরা বলবো এই সমীকরণটা, এই যে সমীকরণ, এটা যদি বৃত্ত হতে হয় তাহলে এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না। তার মানে আমাদের এক্স ওয়াই যুক্ত পদকে ভ্যানিশ করে দিতে হবে। সো ভ্যানিশ যদি করতে হয়, এক্স ওয়াই যুক্ত পদ কে কে আছে আমরা আগে একটু দেখি। আমাদের এখানে মাইনাস 2xy প্লাস কে এক্স ওয়াই, আমাদের এই দুইটা পদ আছে। সো এদেরকে ভ্যানিশ করা মানে কি, জিরো করে দিতে হবে। জিরো যদি করতে হয়, দেখো প্রথমটাকে তো আমরা কিছু করতে পারবো না, এখানে তো মাইনাস 2 ফিক্স, বাট কে এর একটা নির্দিষ্ট মানের জন্য আমাদের কি হবে, এই প্রথমটা সহ ভ্যানিশ হয়ে যাবে। সো আমরা যদি বলি যে এই টোটালটা আমরা জিরো বানাবো, এটা ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং 2xy ইজ ইকুয়াল টু kxy। সুতরাং কে এর ভ্যালু হচ্ছে 2। অর্থাৎ কে এর মান যদি 2 হয় তাহলে কি ঘটনা ঘটবে, এই জিনিসটা আর এখানে থাকতেছে না। আর এটা থাকতেছে না মানে কি, আমাদের এই যে সমীকরণটা, এটা অন্য কালি দিই, এই যে সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটা, এর ভিতরে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকে না, অর্থাৎ এটা পুরোপুরি একটা বৃত্তের ন্যায় আচরণ করবে। কারণ দেখো অন্যান্যগুলো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, শুধু এক্স শুধু ওয়াই, তারপরে যে ধ্রুবক, এগুলো কি আছে, এগুলো আমাদের বৃত্তের সমীকরণে ছিল, জাস্ট এক্স ওয়াইটা আমাদের কি ছিল এখানে, ইম্পোস্টার। তো এক্স ওয়াইটাকে ভ্যানিশ করে আমরা কে এর ভ্যালু 2 বের করলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরের মেথড দিকে যাই। পরের মেথডটা হচ্ছে ওই আমাদের সি এর 2 নাম্বারটা। তো তোমাকে বলছে যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করা শর্তগুলি লেখো এবং এ থেকে দেখাও যে, তো এখানে একটা সমীকরণ দাও, সমীকরণটি কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। আচ্ছা, তো আমরা আমাদের প্রথম অংশটা যদি আগে দেখি, অর্থাৎ বৃত্ত হওয়ার শর্তগুলো। সো বৃত্তের আদর্শ সমীকরণ, দেখো এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে বারবার লাগবে, সো এটা মুখস্থ করে ফেলতে হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy c। তো এখন আমরা এটার সাথে যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, অর্থাৎ যে কোনো বৃত্তকে আমাদের দেখতে এরকম হতে হবে। তো এটার সাথে আমরা যদি এই যে কোশ্চেনের সমীকরণটা এটার কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা দেখতেছি এখানে এ আছে এক্স স্কোয়ারের সাথে, আবার এখানে ওয়াই স্কোয়ারের সাথে বি আছে। সো এ আর বি, আচ্ছা কালারটা চেঞ্জ হয় নাই, এ এবং বি কি হতে হবে আমাদের, এ এবং বি আমাদের সমান হতে হবে। অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ, এটা কি হতে হবে, সমান হতে হবে। এখন তোমরা বলতে পারো যে এখানে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ 1 হতে হবে বলছি, না এরকম না। একটু আগে যে আমরা একটা ম্যাথ দেখে আসলাম, ওইখানে কি ছিল, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি ছিল, 4 ছিল, কিন্তু স্টিল এটাকে একটা বৃত্ত বলতেছিলাম, কারণ ওটাও একটা বৃত্ত, জাস্ট এটা আদর্শ আকারে নেওয়া নাই। সো আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ জাস্ট সমান হলেই হবে, এটা যে 1ই হতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু আদর্শ বানাতে হলে আমাদের এটাকে ভাগ করে 1-এ নিয়ে আসতে হবে। সো আমাদের প্রথম শর্ত হচ্ছে a ইজ ইকুয়াল টু b হতে হবে। আচ্ছা, দ্বিতীয় শর্ত আমরা বলছিলাম যে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। সো কিন্তু এখানে আমরা দেখতেছি কোয়েশ্চেনে এক্স ওয়াই যুক্ত কি একটা পদ আছে, সেটা হচ্ছে 2hxy। সো এই যদি এখানে 0 হয়ে যায়, তাহলে আমাদের এই এক্স ওয়াই যুক্ত পদ কিন্তু কোনো থাকতেছে না। তাহলে এটা আমাদের দ্বিতীয় শর্ত। দেন আমাদের এই যে বৃত্ততে একটা ব্যাসার্ধ থাকতে হবে। ব্যাসার্ধটা কি হতে হবে, সেটা হতে পারে 0, 0 হলে কি বিন্দুবৃত্ত, আর 0 না হলে 0 থেকে বড় কোনো কিছু, অর্থাৎ একটা ব্যাসার্ধ, পজিটিভ ব্যাসার্ধ হতে হবে। সো তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ কি ছিল, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ আমাদের তৃতীয় শর্ত হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাকে 0 থেকে বড় অথবা 0 সমান হতে হবে। এই তিনটা শর্ত যদি আমাদের প্রশ্নে দেওয়া সমীকরণটা কি করে, ফলো করে, তাহলে আমরা বলতে পারবো আমাদের এটা হচ্ছে একটা
বৃত্ত নির্দেশ করবে এই সমীকরণটা। আচ্ছা, দেন আমাদের বললো এ থেকে দেখাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 17 কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। আচ্ছা, বাস্তব বৃত্ত মানে কি? মানে হচ্ছে এটার কোনো মানে এই বৃত্তটা এক্সিস্ট করে না। অর্থাৎ তুমি যদি এটাকে এখানে আঁকো, স্থানাঙ্ক ব্যবস্থা আঁকো, তুমি এটাকে আঁকতে পারবে না। কেন আঁকতে পারবে না? হয় এটার কেন্দ্র বা ব্যাসার্ধ কিছু একটা মিসিং। তো আমরা যদি এখন কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি হয়? কম্পেয়ার করলে আমরা দেখব এই যে বৃত্তটা, এই বৃত্তটার অ্যাকচুয়ালি কি এ বি সমান আছে, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এদের সব কি আছে, দুইটাই 1 সমান আছে, এটা কোনো সমস্যা না। এই বৃত্তের এইচও 0, অর্থাৎ এখানে এক্স ওয়াই যুক্ত পদও নাই। কিন্তু আমরা ব্যাসার্ধ বের করব। সো ব্যাসার্ধটা দেখি, অর্থাৎ তৃতীয় শর্তটা ফলো করতেছি কিনা। তো ব্যাসার্ধ হচ্ছে, আচ্ছা ব্যাসার্ধ বের করার জন্য আমাদের কি লাগে? জি এফ সি এগুলো লাগে। সো এতক্ষণে আশা করি তোমরা জিএফসি কীভাবে বের করে বুঝতে পারছো। সো আমি আর ভেঙে ভেঙে এটা করতেছি না, আমি ডিরেক্ট লিখতেছি। জি এর ভ্যালু হচ্ছে 2, এফ হচ্ছে -3 এবং সি হচ্ছে কত? 70। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2 স্কোয়ার -3 স্কোয়ার -17। সো এটা দ্বারা হচ্ছে 4, আর এটা হচ্ছে 9, 9 এর 4 13 -17, যেটা হচ্ছে কি √-4। তার মানে ব্যাসার্ধটা নেগেটিভ, রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা আছে। যেটা আমরা কি, এটা কি সম্ভব কখনো? না, এটা সম্ভব না। আচ্ছা, তোমরা সেকেন্ড পেপারে দেখবা জটিল সংখ্যা বলে একটা চ্যাপ্টার আছে, তখন √-4 কীভাবে বের করে সেটা জানতে পারবা, বা অনেকে হয়তো বা দেখেও ফেলছো। এটা আসলে পসিবল, বাট আমাদের এই চ্যাপ্টারে এটা কি হবে না। তাহলে দেখো তৃতীয় শর্তটা কি, আমাদের এই বৃত্তটা ফলো করতেছে না, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এটা যে ইজ গ্রেটার দেন 0 আর ইকুয়াল হবে তা কিন্তু ফলো করতেছে না। তাই এটা কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। এখন তাহলে নিজেই চিন্তা করো যে কেন তুমি গ্রাফ আঁকতে পারবে না? আরে ভাই, এটার তো কোনো ব্যাসার্ধই নেই। ব্যাসার্ধ না থাকলে তুমি যে বৃত্তটা আঁকবা, তুমি কেন্দ্র জানো, হ্যাঁ কেন্দ্র ভালো কথা, এই যে জিআরএফ থেকে কেন্দ্র বের করতে পারবা, বাট এটা তো কোনো ব্যাসার্ধই নেই, তুমি কি আঁকবা এটা গ্রাফে? সো এটা আসলে পসিবল না। এই জন্য আমরা বলতেছি যে এইটা কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। আচ্ছা, তো আশা করি আজকে আমরা যে ম্যাথগুলো করলাম সব বুঝতে পারছো। তো আমি নর্মালি হয় কি, আমি অফলাইনে হচ্ছে স্টুডেন্ট পড়াই, অনলাইনে এভাবে আসলে কখনো মানে খুব একটা ক্লাস নেওয়া হয় নাই। সো আমি চেষ্টা করতেছি এভাবে করে ভিডিও আপলোড দিয়ে কিছু একটা করার জন্য তোমাদের জন্য। তো প্রথম প্রথম যেহেতু ভিডিও বানাচ্ছি, তাই একটু যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা একটু ইন্ডিকেট করে দিও, ক্ষমা করে দিও। আর আমার ভিডিওতে কমেন্ট করে জানাও যে আমি কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে তাহলে, আর চ্যানেলটাকে কি করো, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।